1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 1972 সালের সংবিধানের কথা যারা বলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? যে কোনো ধরনের ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সংসদীয় ব্যবস্থায় সংসদের যিনি নির্বাচিত হচ্ছেন সংসদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে অপসারণের ব্যবস্থা সব জায়গায় আছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে গত যুক্তরাজ্যের অবস্থাটা দেখেন। কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও অন্ততপক্ষে 3 জন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছিল, তখন ক্ষমতা থেকে যায়নি যতক্ষণ না পর্যন্ত আরেকটা নির্বাচন হয়েছে এবং লেবার পার্টি বিজয়ী হয়েছে। তাহলে এই ব্যবস্থাটা থাকে। বাংলাদেশে 1972 সালের সংবিধানে সেটা ছিল না, এখনো নেই। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির, সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে। যখন 1990 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়, তখন বাংলাদেশের 2টো প্রধান রাজনৈতিক দল সংসদে বসে যেই সংশোধনীকে পাশ করেছিলেন, এবং বাংলাদেশের অধিকাংশ সংবিধান সংশোধনী পাশ হয়েছে এক দল দ্বারা, দুই দল একসঙ্গে একত্রিত একমত হতে পারেননি। দ্বাদশ সংশোধনী এইসব বিরল সংশোধনীগুলোর একটা। তখন কি হয়েছে? 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন একদলীয় ব্যবস্থা তৈরি করেন 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল সেগুলি 1990 সালে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এটা জিয়াউর রহমানের সময় থাকে, জেনারেল এরশাদের সময় থাকে। থাকবার পরে যেটা হয়েছে, যখন 90 পরবর্তী সময় 91 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সাংবিধানিকভাবে বাংলাদেশ সংসদীয় ব্যবস্থায় ফিরে গেছে, তখন রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো রকম সংসদীয় ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে ক্ষমতাশালী হন, এটাই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হলো যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা, সেই ক্ষমতা কার্যত প্রধানমন্ত্রীর হাতে আপনি তুলে দিলেন। তাহলে প্রধানমন্ত্রী কি হলেন? তিনি রাষ্ট্রপতির ক্ষমতাও পেলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও পেলেন। এইরকম একটি ব্যবস্থার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, তার সঙ্গে যেটা ভয়াবহভাবে রূপ নিল সেটা কি? সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। তার সঙ্গে অনুচ্ছেদ 70কে আপনি মেলান। এর বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখেছি 72 সাল থেকে, কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা অনুচ্ছেদ 70-এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনি প্রধানমন্ত্রীকে অপসারণের কোনো ব্যবস্থা করতে পারবেন না। শুধু তাই নয়, এমনকি আপনার দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। এবার মেলান, এটা খুব সহজ অঙ্ক। আপনি প্রধানমন্ত্রী হচ্ছে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে? আমাকে একটু বোঝান তো। রাষ্ট্রবিজ্ঞানের 2-4 পাতা পড়ার মতো অভিজ্ঞতা আমার তো আছে। সেই থেকে যদি আমি এই প্রশ্নটা করি যে আর কি পথ আপনারা খোলা রাখলেন, ব্যক্তির ক্ষমতা রাখেন, এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্র। কিন্তু এটা শুধু প্রধানমন্ত্রীর বিষয় নয়। কিন্তু খেয়াল করে দেখুন, বাংলাদেশে যখন আমরা 90-এর পরে তবু যে ভঙ্গুর একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংসপ্রাপ্ত হয় 2009 সালের পরে। এখন এই যে ভঙ্গুর, আমি বললাম যে ভঙ্গুর ব্যবস্থাটা ছিল 1990-91 সালে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। আমি ভঙ্গুর বলছি কেন? কারণটা হচ্ছে এই যে ধরুন বিচার বিভাগ,
বাংলাদেশের সংবিধান বলছে যে বিচার বিভাগ স্বাধীন। ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা যখন আপনি বলছেন তখন কিন্তু এটা নিশ্চয়তা বিধানের কোনো পথ রাখছেন না। তার একটা বড় জিনিস হচ্ছে এই যে বিচার বিভাগ কতটা স্বাধীন। হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতার কথা অনুচ্ছেদ 22-এর মধ্যে আছে, 94 অনুচ্ছেদ সেখানেও আছে, কিন্তু আপনি এটা পড়তে হবে আমাকে 115 এবং 116 অনুচ্ছেদের সঙ্গে। কি অর্থে? আপনি অধীনস্থ আদালতের পুরোটাই রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। বিচার বিভাগের অর্থের জন্য বিচার বিভাগকে যেতে হয় আইন মন্ত্রণালয়ের কাছে। তার আর্থিক স্বাধীনতা নেই, তার অধীনস্থ আদালতগুলো নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই। তদুপরি এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে বিচারপতি নিয়োগ করার, যেখানে সুপারসিশনটা আছে এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগগুলি হচ্ছে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার এই যে কথাগুলো, সেই কথাগুলো আসলে বাস্তব নয়। তাহলে আপনি দ্বিতীয় প্রতিষ্ঠান, এক হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা অবমাননীয় করেছেন, ব্যক্তিকেন্দ্রিক করেছেন। বিচার বিভাগের ক্ষমতাটা নিয়ন্ত্রিত হতে হতে এটা প্রায় নিঃশেষিত হয়ে যাচ্ছে। এবার দেখুন যে নির্বাহী বিভাগের অবস্থা। নির্বাহী বিভাগের হাতে কি ক্ষমতা আছে? আমি যদি রাষ্ট্রপতির বিবেচনা করি কিংবা ধরুন প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগেরও প্রধান। জরুরি অবস্থা ঘোষণার বিধানটা খেয়াল করুন, দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সেটা বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আপনার 9 ভাগে 141। এখন কথা হচ্ছে যে সেখানে অনেক পরিবর্তনের পরে এখন আমরা কি লিখিব যে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। এক পর্যায়ে যেটা ছিল যে রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা ঘোষণা করবেন যদি তার কাছে প্রতীয়মান হয় যে, এখন কি কেন কার কাছে কি প্রতীয়মান হয় সেটা আমরা জানি না, এর কোনো আইনি ব্যাপার নেই। এখন সেটা হচ্ছে প্রতি স্বাক্ষর করতে হবে। এখন দুজন ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন এবং আমাদের অপেক্ষা করতে হবে যে পার্লামেন্ট 30 দিন পরে বা 120 দিন পরে যে কোনো একটা পরিস্থিতিতে সেটা র্যাটিফাই করবেন না। এটার বিপদটা কোথায়? এর বিপদটা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন জরুরি অবস্থা ঘোষণা করছেন তখন আপনার নাগরিকের অধিকারগুলো স্থগিত করা হচ্ছে এবং আদালত সেটা প্রয়োগ করতে পারছে না। তাহলে ব্যক্তির হাতে ক্ষমতা, প্রতিষ্ঠান দুর্বল, রাষ্ট্রপতি চাইলেই জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনি জারি করতে পারেন। কিন্তু এই রাষ্ট্রপতিটা কে? এই রাষ্ট্রপতিটা হচ্ছে সেই রাষ্ট্রপতি যেখানে সংবিধানের 48(3) অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো? আবার ঘুরে ফিরে কিন্তু বৃত্তের মতো আপনি এক জায়গায় আসছেন। প্রধানমন্ত্রী চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তিনি গিয়ে বলতে পারেন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি আবার তিনি যদি বলে ফেলেন তাহলে রাষ্ট্রপতির পক্ষে না শোনার কোনো উপায় নেই। তাহলে দেখেন ব্যক্তি কেন্দ্রিকতা কিভাবে তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কিভাবে তৈরি হচ্ছে, তাই তো? এখন এই যে পরিস্থিতি, তার একটা বড় দিক হচ্ছে যে আপনি বারবার একটা ব্যক্তির কাছে ফিরে যাচ্ছেন। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের বর্তমান সংবিধান আপনারা জানেন যেটা অভাব আছে, তাই তো? সেখানে সংবিধানের 4 অনুচ্ছেদ একটু পড়ুন, সেটাকে কি লেখা আছে? লেখা হচ্ছে যে একজন ব্যক্তির প্রতিকৃতি আপনাকে সর্বত্র লাগাতে হবে, সরকারি অফিসে লাগাতে হবে, বেসরকারি অফিসে লাগাতে হবে, অফিসে আপনার পিছনে একটা লাগাতে হবে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আচ্ছা, ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এটা করবেন না, সিদ্ধান্ত নিলেন যে আপনি ওই ছবিটা লাগাবেন না, যে কোনো কারণেই হতে পারে, আপনি আদর্শিকভাবে মনে করেন, ভুল মনে করেন, যা কারণ ছাড়াই আপনি ভাবলেন। এখন এটা যেহেতু সংবিধানে আছে, যদি আপনি এটা না করেন তার মানে আপনি সংবিধানের বরখেলাপ করছেন। আর আপনি যদি সংবিধানের বরখেলাপ করেন তাহলে কি হবে? তাহলে আসলে সাপের ক এসে আপনাকে ধরবে। সাপের কতে কি বলা হচ্ছে? যদি আপনি করেন তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচিত হবে, এবং যেটা রাষ্ট্রদ্রোহিতা বলে যদি বিবেচিত হয় তাহলে আপনার শাস্তি কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে।
তার মানে হচ্ছে আপনি একটা ছবি লাগালেন কি লাগালেন না, এইটা দিয়ে নির্ধারিত হচ্ছে যে আপনি কি ধরনের বিচারের সম্মুখীন হবেন। আপনি যদি এগুলি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন কি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? এখন এগুলি হচ্ছে সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গা। সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গাগুলোর অন্যগুলি জিনিসগুলি দেখুন। স্থানীয় সরকারের বিষয়, স্থানীয় সরকার, তাই তো? স্থানীয় সরকারের বিষয়টা কি? বাংলাদেশের বর্তমান সংবিধান এটাকে বলে স্থানীয় শাসন। শাসন শব্দটা শুনলে ভীতি তৈরি হয় অনেকের মনে, সঙ্গত কারণ। স্থানীয় সরকার প্রসঙ্গে দেখুন অবস্থাটা হচ্ছে এই যে নির্বাচিত স্থানীয় সরকারের মানে সীমিত হয়েছে, নির্বাহী বেশি। যারা পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তারা গিয়ে স্থানীয় সরকারের উপর যে কোনো রকম হম্বিতম্বি করতে পারেন। স্থানীয় সরকারের আওতায় যে সমস্ত স্কুল কলেজ সেখানেও আমরা দেখতে পাই এমপিরা সভাপতি হন। এখন শুনে আপনার কাছে মনে হবে এটা বেশ খারাপটা কি? খারাপটা হচ্ছে এই জায়গায়, এবং এই নিয়ে আসলে একটা বাংলাদেশের বিচার মানে উচ্চ আদালত একটা মানে মামলা হয়েছিল এবং সেটা এখন পর্যন্ত অমীমাংসিত থেকেছে। এক অর্থে প্রাথমিকভাবে এটা মানে বলাই হয়েছে ওই কাজটা বেআইনি। কোন কাজটা বেআইনি? আপনারা নিশ্চয়ই গত 15 বছর দেখেছেন যে বলা হয় যে স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য এমপিদের হাতে 10 কোটি টাকা 50 কোটি টাকা কি একটা টাকা দেওয়া হয়। এটা পারে না আসলে সরকার, এটা অ্যাবসলিউটলি পারে না। কারণ হচ্ছে যে এমপির এটা দায়িত্ব না, এবং এমপিকে এই দায়িত্ব দেওয়ার মানে হচ্ছে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ কনস্টিটিউশন। এটা দিনের পর দিন করা হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি স্থানীয় পর্যায়ে যে শাসন, সেই শাসনগুলো আপনি এমনকি নির্বাচিত প্রতিনিধিদের হওয়া সত্ত্বেও সেগুলোকে আপনি দলীয়করণ করতে চান, আপনার লোক দিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে চান। শেষ পর্যন্ত একটা ব্লেটেন্ট জায়গায় গিয়েছিল যে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। মানে কত ব্লেটেন্ট হতে পারে যে আপনি দলীয়করণের কোন জায়গা পর্যন্ত আপনি যেতে পারেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান। আমি যে বারবার বলি যে প্রতিষ্ঠানের কথা বলছি, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠান হিসেবে বলছি, কোনো ব্যক্তির বিষয় না। রাষ্ট্রপতির যেই ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে মাদার জিয়ারত করা ছাড়া আসলে আর কোনো কাজ নেই। আমি তখন প্রশ্ন করেছিলাম মাদার জিয়ারতের জন্য প্রধানমন্ত্রীর আসলে পরামর্শ লাগে, তিনি করতে পারেন না, যাবে দিতে হবে। তাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন। দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আপনি দেখুন। সেটা কি? একটা হচ্ছে নির্বাচন কমিশন আর একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন।